বয়স 40 পেরোলেই শুরু হয় এক একটা রোগের রাজত্ব। ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ আর গ্যাস্ট্রিক, এই রোগগুলোর সাথে আমরা এতটাই অভ্যস্ত যে বয়স বাড়ার সাথে সাথে এই রোগগুলোর আক্রান্ত হওয়াকেও স্বাভাবিক বিষয় মনে হয়। আপনার আশেপাশে 40 বছরের উপরে যে কোনো একজন মানুষকে জিজ্ঞেস করেন গ্যাস্ট্রিক, প্রেশার বা ডায়াবেটিক্সে ভুগছে কিনা, আমি শিওর প্রায় 90% ক্ষেত্রে উত্তর হবে হ্যাঁ। কিন্তু প্রশ্ন হলো কেন বাংলাদেশের মানুষ 40 পার হতেই এত রোগে ধরে যায়, অথচ এই বয়সে ফুটবল মাঠ দাপিয়ে বেড়াচ্ছে রোনালদোর মতো ফুটবলার? কি এমন পার্থক্য রয়েছে আমাদের ও রোনালদোদের মধ্যে? উন্নত দেশের মানুষও কি বয়স 40 পের হলে একই অবস্থা হয়? আর এই অবস্থা থেকে মুক্তির উপায়ই বা কি? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। হ্যালো বন্ধুরা, পেট ব্যথা বা অস্বস্তি, পেট ফোলা, বমি বমি বা বুক জ্বালা, অতিরিক্ত ঢেকুর ওঠা, অরুচি, এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে, সাধারণভাবে বলাই যায় আপনার গ্যাস্ট্রিক বা গ্যাস্ট্রাইটিসের সমস্যা রয়েছে। গ্যাস্ট্রিক বিভিন্ন কারণে হতে পারে, তবে বেশিরভাগ মানুষ আনহেলদি লাইফস্টাইলের কারণে গ্যাস্ট্রিকে ভুগে থাকেন। বাংলাদেশ ব্যুরোর গৃহস্থলী আয় ও ব্যয় সমীক্ষা পরিচালিত হয় 2022 সালে, যার প্রতিবেদন প্রকাশ হয় 2023-এ। এই প্রতিবেদন অনুযায়ী রোগের দিক দিয়ে শীর্ষে রয়েছে গ্যাস্ট্রিক ও আলসার। দেশে রোগাক্রান্ত নারী ও পুরুষের মধ্যে সর্বাধিক 20.8% মানুষ গ্যাস্ট্রিক আলসারে ভুগছেন। এর পরের স্থানেই রয়েছে রক্তচাপ, 13.23% মানুষ এই সমস্যায় ভুগছেন। মানুষ মনের অজান্তেই এই সমস্যা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। রক্তচাপের সমস্যা থেকে পরবর্তীতে ডায়াবেটিক্স, স্ট্রোক সহ নানা রোগের জন্ম হয়। বিভিন্ন বেসরকারি সংস্থার হিসেবে দেখা যায় দেশীয় গ্যাস্ট্রিকের ওষুধ সবচেয়ে বেশি বিক্রি হয়, যার অধিকাংশই বিক্রি হয় বিনা প্রেসক্রিপশনে। সাধারণ মানুষের ধারণা গ্যাস্ট্রিকের ওষুধ খেলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না, তারা বাড়ির পাশের ফার্মেসি থেকে ওষুধ গ্রহণ করে থাকেন। কেন দেশের মানুষের গ্যাস্ট্রিকের সমস্যা এত বেশি? 2023 সালে পাবলিশ হওয়া সমকালের একটা রিপোর্টে এই বিষয়ে কথা বলেন ডাক্তার মোস্তাক, যেখানে তিনি বলেন মানুষের জীবনযাত্রায় নানা উদ্বেগ ও মানসিক অস্থিরতা গ্যাস্ট্রিক রোগের প্রধান কারণ। এসব কারণে দেহগড়ির ছন্দপতন ঘটে, শরীরবৃত্তীয় শৃঙ্খলা বিনষ্ট হয়, এতে গ্যাস্ট্রিকের মতো রোগের সৃষ্টি হয়। আবার খাদ্যে ভেজাল, অতিরিক্ত ঝাল মশলা, বিশেষ করে শুকনো মরিচ গ্যাস্ট্রিকের বাড়ি তোলে। তিনি আরো বলেন, জীবনযাত্রা যতটা সম্ভব শৃঙ্খলায় ফিরিয়ে আনলে গ্যাস্ট্রিক কেন প্রায় সব ধরনের রোগবালাই থেকেই মুক্তি মেলে। আমাদের দেশের বেশিরভাগ মানুষের গ্যাস্ট্রিক হওয়ার মূল কারণগুলোর মধ্যে একটি হলো খাবারের কোনো সুনির্দিষ্ট রুটিন নেই। নানা ব্যস্ততার অজুহাতে সকালের খাবার দুপুরে, দুপুরের খাবার বিকেলে খেয়ে থাকি আমরা, মাঝে মধ্যে দু এক বেলা না খেয়েও থাকি। দীর্ঘ সময় পেট খালি থাকার কারণে পাকস্থলীতে অ্যাসিড জমে তা গ্যাস্ট্রিকের সমস্যা তৈরি করে। তার সাথে আছে ফাস্টফুড বা জাঙ্ক ফুডের মতো মুখরোচক খাবার খাওয়ার অভ্যাস, যা আমাদের হেলথের 12টা বাজিয়ে দেয়। শুধু তাই নয়, বিশেষজ্ঞদের মতে মানসিক চাপ ও দুশ্চিন্তার কারণেও গ্যাস্ট্রিকের সমস্যা তৈরি হয়। এছাড়াও ধূমপান, অপর্যাপ্ত ঘুম ও কিছু মেডিসিনের সাইড এফেক্টের কারণেও গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে থাকে। কিছু গবেষণায় দেখা গেছে অনেক মানুষ এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে গ্যাস্ট্রিকে ভুগে থাকেন। বলছিলাম হেলিকোব্যাক্টার পাইলোরির কথা, যেটাকে সংক্ষেপে এইচ পাইলোরি বলে। এই ব্যাকটেরিয়াটি আবিষ্কার করেন অস্ট্রেলিয়ার দুই বিজ্ঞানী ব্যারি মরশাউ ও রবিন ওয়ারেন। 1982 সালে তারা প্রথম এই ব্যাকটেরিয়াটি শনাক্ত করেন এবং দেখান যে এটি গ্যাস্ট্রিক আলসার এবং গ্যাস্ট্রাইটিসের মতো রোগের জন্য দায়ী। এই যুগান্তকারী আবিষ্কারের জন্য 2005 সালে তাদেরকে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদান করা হয়। গ্যাস্ট্রাইটিসের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ব্লাড প্রেশার সমস্যা। একজন সুস্থ স্বাভাবিক মানুষের ব্লাড প্রেশারের মাত্রা 120/80 এর আশেপাশে থাকে। দীর্ঘমেয়াদে স্বাভাবিক মাত্রার চাইতে বেশি হলেই বলা হয় উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। দেশের অধিকাংশ মানুষই হাইপারটেনশনে ভোগে। হাইপারটেনশনকে সাইলেন্ট কিলারও বলা হয়, কারণ বেশিরভাগ সময় এতে কোনো উপসর্গ থাকে না, কিন্তু ভিতরে ভিতরে অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘমেয়াদী রক্তচাপ বেড়ে থাকলে হৃদরোগ, স্ট্রোক বা কিডনির সমস্যা হতে পারে। বাড়তি ওজন এবং লবণাক্ত খাবার বেশি খেলে রক্তচাপ বাড়ে। লবণ থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করুন। মানসিক চাপও এক বড় কারণ। গবেষণায় দেখা গেছে বাংলাদেশের বয়স্কদের মধ্যে প্রায় 1/4 বেশি মানুষ রক্তচাপে ভুগছে। অনেক মানুষ বয়স 40 পের হলেই কায়িক শ্রম কমিয়ে দেয়, স্থূলতা বৃদ্ধি পায়, হরমোনের ভারসাম্য নষ্ট হয়, যার ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে না। কিছু ক্ষেত্রে জেনেটিক ফ্যাক্টরও কাজ করে। পরিবারের কারো যদি রক্তচাপ থাকে তাহলে উত্তরসূরিদের রক্তচাপের সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ধূমপান এবং অ্যালকোহলের কারণেও রক্তচাপ বেড়ে যায়। এগুলো রক্তনালীকে সংকুচিত করে রক্তচাপ বাড়িয়ে দেয়। ধূমপানের কারণে শুধু রক্তচাপই না, আরো অনেক মারাত্মক রোগ তৈরি হয় আমাদের শরীরে, যার একটি হলো ডায়াবেটিস, যার আরেক নাম মধুমেহ। প্রাচীন আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসায় দেখা যেত ডায়াবেটিস রোগীর প্রস্রাব মিষ্টি স্বাদের হয় এবং পিঁপড়া তাতে আকৃষ্ট হয়। তখন চিকিৎসকরা এই রোগের নাম দেন মধুমেহ।
মধুমেহ শব্দের বাংলা অর্থ হচ্ছে মিষ্টি প্রস্রাবের রোগ। ডায়াবেটিস বা মধুমেহ হলো একটি দীর্ঘস্থায়ী রোগ যেখানে শরীর সঠিকভাবে ইনসুলিন তৈরি করতে পারে না, অথবা তৈরি করলেও তা সঠিকভাবে কাজ করে না। ইনসুলিন হলো এক ধরনের হরমোন যা খাবার থেকে পাওয়া গ্লুকোজ বা শর্করাকে শরীরের কোষে পৌঁছে দিতে সাহায্য করে, যাতে কোষগুলো শক্তি উৎপাদন করতে পারে। ইনসুলিনের অভাব বা এর কার্যকারিতার কারণে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়, ঘন ঘন প্রস্রাব হওয়া, অতিরিক্ত পানি তৃষ্ণা, ক্লান্তি ও দুর্বলতা, অস্বাভাবিকভাবে ওজন কমে যাওয়া, চোখে ঝাপসা দেখা ইত্যাদি ডায়াবেটিসের লক্ষণ। ডায়াবেটিস প্রধানত 3 ধরনের হয়। প্রথমটি হলো টাইপ 1 ডায়াবেটিস, দ্বিতীয়টি হলো টাইপ 2 ডায়াবেটিস এবং তৃতীয়টি হলো গর্ভকালীন ডায়াবেটিস। তবে আমাদের দেশের মানুষ 40 পার হলেই সবথেকে বেশি আক্রান্ত হয় টাইপ 2 ডায়াবেটিসে। আমাদের দেশের মানুষের খাদ্যাভ্যাসে অতিরিক্ত শর্করা, চিনি এবং ফাস্টফুডের প্রবণতা দেখা যায়। বয়স বাড়ার সাথে সাথে মেটাবলিজম ধীর হয়ে যায়, ফলে অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করায় ওজন বেড়ে যায়, বিশেষ করে পেটে চর্বি জমা হয়। এই পেটের চর্বি ইনসুলিনের কার্যকারিতা কমিয়ে দেয়, যাকে ইনসুলিন রেজিস্ট্যান্স বলা হয়। এটি টাইপ 2 ডায়াবেটিসের মূল কারণ। 40-এর পর অনেকেই কর্মজীবনে ক্লান্ত হয়ে পড়েন এবং শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করার সুযোগ পান না। বসে বসে কাজ করার প্রবণতাও বেড়ে যায়। কায়িক শ্রমের অভাবে শরীর ইনসুলিনকে সঠিকভাবে ব্যবহার করতে পারে না, এজন্য ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় পরিবারের যদি বাবা মা বা ভাই বোনের ডায়াবেটিস থাকে, তাহলে সেই ব্যক্তির 40-এর পর ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। এই ঝুঁকি একটি জেনেটিক বা বংশগত কারণে হয়ে থাকে। গবেষণায় দেখা গেছে অতিরিক্ত স্ট্রেস ও অপর্যাপ্ত ঘুমও ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে। বাংলাদেশে ডায়াবেটিস দ্রুত বাড়ছে। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন 2024 সালে একটা প্রতিবেদন প্রকাশ করে, যেখানে উল্লেখ করা হয় প্রাপ্তবয়স্ক জনসংখ্যা 131 মিলিয়ন এবং তাদের মধ্যে 13.2% মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। 2000 সালে এই সংখ্যা ছিল মাত্র 1.8 মিলিয়ন, যা 2011 সালে বেড়ে দাঁড়ায় 8.4 মিলিয়ন এবং 2024 সালে প্রাপ্তবয়স্কদের ডায়াবেটিসের সংখ্যা দাঁড়ায় 13.9 মিলিয়ন। 2020 সালে একটি জরিপে দেখা গেছে প্রাপ্তবয়স্কদের প্রতি 10 জনের মধ্যে একজন ডায়াবেটিসে আক্রান্ত। এই ঊর্ধ্বগতি ভবিষ্যতেও অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। আইডিএফ এর ধারণা মতে 2050 সালে বাংলাদেশে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছাবে প্রায় 23.1 মিলিয়নে। কিছু গবেষণায় দেখা যায় গ্রামের মানুষের তুলনায় শহরের মানুষ বেশি ডায়াবেটিসে আক্রান্ত। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে এই রোগগুলো থেকে দূরে থাকতে পারি? আপনি যখন একটা নতুন গাড়ি কিনেন, তখন নতুন অবস্থায় যেই সার্ভিস পাবেন তা কিন্তু পুরনো হয়ে যাওয়ার পর বা 20-25 বছর পার হয়ে যাওয়ার পর একই রকম সার্ভিস পাবেন না। আবার দেখা গেল নতুন গাড়ি কিনলেন, যে গাড়ি অনায়াসে 15 থেকে 20 বছর যাওয়ার কথা, সেটা উল্টো কয়েক বছরের মধ্যেই নষ্ট হয়ে গেছে, কারণ গাড়িটিকে ঠিকঠাক মতো সার্ভিসিং করা হয়নি বা যত্ন নেওয়া হয়নি। ঠিক তেমনই সেম আমাদের মানবদেহ। একজন ইয়ং মানুষের মেটাবলিজম যেভাবে কাজ করে, একজন বৃদ্ধ মানুষের মেটাবলিজম সেভাবে কাজ করে না। আপনি যত সচেতন মানুষই হন না কেন, জীবনের শেষ প্রান্তে কোনো না কোনো রোগে আক্রান্ত হবেনই এবং মৃত্যু আপনার জন্য অবধারিত। তবে দুঃখের বিষয় হলো, জীবনের শেষ প্রান্তে যাওয়ার আগেই অনেক মানুষ রোগাক্রান্ত হয়ে যায়। এর জন্য দায়ী মূলত আমাদের আনহেলদি লাইফস্টাইল। এই রোগগুলো থেকে দূরে থাকতে হলে এখন থেকে নিজের লাইফস্টাইলে পরিবর্তন আনুন। স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করুন। অযথা বাহিরের খাবার যেমন ফাস্ট ফুড, প্রসেসড ফুড, তেলে ভাজা খাবার বর্জন করুন। চিনি এবং লবণ যত পারেন কম খাওয়ার চেষ্টা করুন। নিয়মিত ব্যায়াম করুন। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন বা সাইক্লিং করুন। পরিবার বা বন্ধুদের সঙ্গে ফুটবল বা ব্যাডমিন্টন খেলুন। নিয়মিত শারীরিক পরিশ্রম হার্ট ও ডায়াবেটিসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমায়। মানসিক চাপ কমান। নিজেকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করুন। ওজন নিয়ন্ত্রণ করুন। স্থূলতা কমান। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আমাদের দেশে চিকন মানুষকে বাঁকা চোখে দেখা হয়, আর একটু মোটা সোজা মানুষকে স্বাস্থ্যবান মনে করে সাধারণ মানুষ। আর অন্যদিকে উন্নত দেশে এর উল্টোটা, স্লিম মানুষকে ফিট মনে করা হয় আর মোটা মানুষকে আনফিট মনে করা হয়। তাই বলাই যায় আমাদের চিন্তাধারায়ও সমস্যা রয়েছে। শুধু তাই নয়, আমাদের দেশে যখন একজন মানুষ অসুস্থ হয় তখন প্রাথমিক অবস্থায় কোনো পদক্ষেপ নেওয়া হয় না। যখন গুরুতর অবস্থা হয় তখনই ডাক্তারের শরণাপন্ন হয়। আর অন্যদিকে বাইরের দেশের মানুষ রোগ হওয়ার আগে হেলথ চেক আপ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে থাকে। এদেশের চিকিৎসার খরচের ভয়েও মানুষ হাসপাতালের ধারে কাছে যেতে চায় না। সরকার যদি চিকিৎসা ক্ষেত্র সবার জন্য আরো সহজলভ্য করে দেয়, তাহলে হয়তো স্বাস্থ্য সচেতনতা বাড়ানো সম্ভব হবে। কথা হচ্ছে, আমরা যদি এখন থেকেই সচেতন হই, সুস্থ জীবনধারা গড়ে তুলি, তাহলে বয়স বাড়ার পরেও উচ্চ রক্তচাপ, গ্যাস্ট্রিক বা ডায়াবেটিসের মতো রোগকে ভয় পেতে হবে না। এখন থেকে সচেতন না হলে আমাদেরও বয়স 40 পার হলেই এই রোগগুলো ধরে বসবে। তাই আজ থেকেই লাইফস্টাইল চেঞ্জ করুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করতে পারেন, আর এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আল্লাহ হাফিজ।